আমার 11টা জাতীয় পুরস্কার আছে গানে এবং অভিনয়ে। নারীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তখন তারা মনে করবে যে না, আমাদের পাশে আইন আছে, আমাদের পাশে কেউ একজন আছে। আমি আসলে কবি হতে পারিনি, হতে পারবো কিনা তাও জানি না, তবে চেষ্টা চলমান। তিনজন বন্ধু তিন ধরনের আলাদা রকম পেশায় আছেন, তবে তিনজনই ভীষণ ক্রিয়েটিভ, সেটা আপনাকে মানতেই হবে। এই সংকীর্ণতার অঙ্গনে তারা কে কিভাবে কাজ করে যাচ্ছেন, তাদের চ্যালেঞ্জের জায়গাগুলো কি, এবং উৎসবের ঋতু শীত তারা কি আসলে উপভোগ করেন, চলুন সেগুলো নিয়ে আড্ডা দিই। শুরুতেই রোমানা আপু আছেন। আপু, গানের জগৎ নিয়েই শুনতে চাই যে গানটা আসলে কেন ভালোবেসেছিলেন, প্রথম কে এই ভালোবাসার সঞ্চার ঘটালো জীবনে? প্রথম যদি বলি, আমার মায়ের হাতে গান শেখা। আমাদের পরিবারটা একটু কালচারাল পরিবার। আমার নানা ভাই গান করতেন, তো সে থেকে তার ছেলেমেয়েরা গান শিখেছে এবং আমরা মানে নানা ভাইয়ের নাতি নাতনিরা সবাই গান শিখেছি, কারণ আমার মামারা গান করেন, আমার মা গান করেন। সো মায়ের কাছেই গানে হাতে খড়ি। তারপরে তো বিভিন্ন জায়গাতে ট্রেনিং করা হয়েছে, নজরুল এবং ক্লাসিক্যাল আমার বেস। তো ট্রেনিং করেছি, প্লাস হচ্ছে বিভিন্ন কম্পিটিশন করেছি। আমার 11টা জাতীয় পুরস্কার আছে গানে এবং অভিনয়ে। একসময় গ্রুপ থিয়েটার করেছি। তারপর তো অনেক দীর্ঘ বিরতি দিয়ে প্রায় 20 বছর পর আবার করছি। মানে আমি মা হয়ে যাওয়ার পর মানে আমার মা যে আমার দায়িত্ব পালন করেছিলেন গানের ব্যাপারে, এখন আমিও সেই দায়িত্ব পালন করছি। পরবর্তী প্রজন্মকে আপনি শেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমার হাজবেন্ড একজন সঙ্গীত শিল্পী, তো দুজন মিলেই দায়িত্বটা আসলে পালন করছি। বা সেটা তো আমার জানতে হবে আর একটু বেশি করে, একটু পরে আসবো সেই বিষয়ে। তবে এখন জান্নাত আপুর কাছে আসি। জান্নাতুল ফেরদৌস আপু, জানতে চাই আইনের প্রতি এই ভালোবাসা আসলো, নাকি আপনার মনে হলো সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমাকে আইনজীবীর এই পেশায় নিয়োজিত হতে হবে, সাথে মানুষের জন্য কিছু করার একটা টেন্ডেন্সি তো নিশ্চয়ই আপনার মধ্যে আছে, সেই কারণেই আপনি সমাজসেবক হিসেবে কাজ করেন, তো সেই বিষয়গুলো নিয়ে একটু একসাথে শুনে। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আমি আইন পেশাটাকে শুধু একটি পেশাই মনে করি না, আমি মনে করি এটা আমার এক ধরনের দায়িত্ব। ছোটবেলা থেকেই যখন দেখতাম যে আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতাম, কথা বলা আমার ভালো লাগতো, তো দেখতাম যে আমাদের সমাজে এমন অনেক, বিশেষ করে মানুষের পাশাপাশি অনেক নারী আছেন যারা আপনার হচ্ছে আইন না জানার কারণে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা হয়তো আইন জানেন না, বা আইন জানলেও হয়তো ভয়ে সামনে আসতে চান না। তো আমি তখন থেকেই চিন্তা করেছিলাম যে আমি বড় হয়ে একজন ভালো আইনজীবী হব এবং আমি এই অসহায় নারী যারা আছে এদেরকে নিয়ে আমি কাজ করব। তো সেখান থেকে একটা দায়বদ্ধতাও বলতে পারেন যে না, নারীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তখন তারা মনে করবে যে না, আমাদের পাশে আইন আছে, আমাদের পাশে কেউ একজন আছে। একেবারেই, এবং আইনের উপর থেকে যাতে মানুষের একেবারেই ভরসা উঠে না যায়, তাই না? দিন শেষে আমরা একটা সমাজে কেন নিরাপদ বোধ করি, কারণ আমরা এখনো ঘর থেকে বের হওয়ার পরে ভাবি যে আমার সাথে একটা ঘটনা ঘটবে না, কারণ দেশে আইন আছে। এবং যদি সেই আইন কেউ ভঙ্গ করেন, আইনজীবীরা যদি আমাদেরকে দায়িত্ব নিয়ে আসলে সার্ভিসটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু নিরাপত্তা ওভাবেই আসে। নিরাপত্তা আসলে পুরো একটা কনসেপ্ট, এবং এখানে অনেকগুলো মানুষ একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আরও কথা হবে। রিক্তা আপু, আপনার কাছে এসে কথা বলি। কবি হওয়া ভীষণ কঠিন কাজ। আমি জানি যে লেখা, এটা হুট করে আপনি লিখতে বসে গেলেন আর একটা লেখা চলে আসবে তা তো নয়। কবে মনে হলো যে না, আমার ভেতর একটা কবি মন আছে, এবং সাথে সাংবাদিকতা করতে করতে কবি মনের প্রকাশ, নাকি কবি আপনি আগেই ছিলেন তারপরে সাংবাদিকতার সাথে যুক্ত হলেন, সেটা শুনতে চাই। কবিতা লেখার শুরুটা একদম ছোটবেলা থেকে। আমি আসলে কবি হতে পারিনি, হতে পারবো কিনা তাও জানি না, তবে চেষ্টা চলমান। চর্চাটা আসলে করার চেষ্টা করছি। আর একদম যখন ছোট, ক্লাস 2 কিংবা 3-তে পড়ি, তখন থেকে মনে হতো কাজী নজরুলের কবিতা পড়ে, জীবনানন্দের কবিতা পড়ে, চাষি একটা কবিতা ছিল রাজিয়া হোসেন চৌধুরানীর, সেই সময়ে তো পড়ে মনে হতো যে এত দারুণ কিভাবে লেখে, আমি পারি কিনা দেখি। তো ছন্দ মিলিয়ে মিলিয়ে তখন চেষ্টা করতাম। তো শুধু তাই না, তারপর 8 লাইন 10 লাইনের কবিতা লিখে লিখে বাবা মা আশপাশের সবাইকে দেখাতাম, বলতে হ্যাঁ ভালো হয়েছে। তো ওই যে সেই বাসনাটা, সেই সুপ্ত বীজটা আমার মধ্যে হয়তো বা ছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে এসে, এবং আমি কখনো ভাবিই নাই, আমি ক্লাস 8-9-এ কিন্তু প্রচুর কবিতা লিখেছি, এবং আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আকাশ দেখতাম, পড়ার টেবিলে মুখ গুজে রাখতাম, নিজের মধ্যে থাকতাম। আমার বন্ধু বান্ধব কিন্তু খুব বেশি ছিল না, যারা ছিল তারা মোটামুটি ছিল। বেস্ট ফ্রেন্ড কিন্তু ওইভাবে, আমি নিজের মধ্যেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তো পরবর্তীতে আমি আমার লেখাগুলো 9-10
তারপর আমি আমার মতো লিখে গেছি। কিন্তু আমি যখন ভার্সিটিতে পড়ি 2015-16 ওই সময়টা আমার শেষের দিকে, তো ওই সময়টাতে কিন্তু আমার বই বেরিয়ে যায়, বা কিভাবে বের হয়েছে বা আসলে কি আমি কিন্তু মানে স্বপ্নের জানি মতো না। ঘুরে স্বপ্নের ঘুরে মতো হয়ে গেছে, তাই হয়ে না? গেছে, এবং হয়তো হয়ে গেছে কারণ আমার মধ্যে ওই চর্চাটা আমি রেখেছি। আমি আমার দিনগুলোকে যাপন করার চেষ্টা করেছি, আমি আমার দুঃখগুলোকে যাপন করার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা মানুষ বলে না যে অনেক আনন্দে থাকতে হবে, আমি তো আসলে দুঃখ নিয়েও অনেক আনন্দে থাকি, আমি অনেক চেঁচামেচি করে অনেক আনন্দে থাকি, আমার ভালো লাগে। যখন যেটা সময় দাবি করে, সাংবাদিকতা কবে শুরু? আচ্ছা, আমি যখন লেখালেখির শুরুটা, আমি তো অনেক জায়গায় তখন থেকে স্টুডেন্ট লাইফ থেকে বিভিন্ন জায়গায় ফিচার লিখতাম, এবং তখন থেকে আমি ফিচার লিখে ভালো আর্ন করি বিভিন্ন জায়গায়। জি। তো তখন থেকে আমার মনে হতো যে আসলে আমাকে কর্পোরেট জব আমাকে টানে না, গভর্নমেন্ট জব আমাকে টানে না, আমাকে কিসে টানে? আমাকে টানে হচ্ছে লেখালেখি, যেখানে আমি লিখতে পারবো, নিজের কথা নারীর অধিকার নিয়ে বলতে পারবো, আমি সেখানেই কাজ করব। অতএব আমার জায়গাটা আমি ধরেই রেখেছি, আমি সাংবাদিক হব, এবং প্রথম ইন্টারভিউতে প্রথম ইয়েতে আমার সাংবাদিকই হয়েছি, বা চেষ্টা করছি সাংবাদিক হয়েছি, এটাও আমি বলতে চাই না। সংবাদ প্রতিষ্ঠানে আছি, এবং আপনারা জানেন যে আমি শৈলীটা দেখছি, লাইফস্টাইল ফ্যাশন নিয়ে কাজ করি, এবং নারী নিয়েও আমার বেশ কিছু কাজ আছে, এবং সামনেও আমি নারীর অধিকার নিয়ে, নারী নিয়ে কাজ করতে চাই।